নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। প্র্যাকটিস প্লাস থিওরিও ক্লাস বলতে পারো, এটা কনসেপ্টের উপরে একটা ক্লাস, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই আমি তোমাদের শেখাবো। টোটাল 10খানা প্রশ্ন তুলেছি, দেখতেই পাচ্ছ, লেখাই রয়েছে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ভাইসি ভার্সা। ক্লাস 9-10-এর স্টুডেন্টসরা তো বুঝতেই পেরেছো কতটা ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, মাধ্যমিকের জন্য বিশেষ করে ভীষণ ইম্পর্ট্যান্ট 9-10-এর জন্য। প্লাস উচ্চ মাধ্যমিকেও 11-12-এও কিন্তু আসে, যদি ওদের টেক্সচুয়াল গ্রামার, তো এইগুলো ক্লিয়ার থাকলে তারা টেক্সচুয়াল গ্রামারেও আরামসে পারবে। ঠিক আছে, কনসেপ্ট তো একই, তাই না? এমনকি ক্লাস 8-এর অ্যানুয়ালেও কিন্তু আসে। ঠিক আছে, একটু কঠিন প্রশ্ন দেওয়ার হলে কিন্তু আসে অবশ্যই। আর এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সটাই বেশি আসে, ওই জন্য আমি মেনলি এক্সক্লামেটরি বাক্যগুলোই লিখেছি। দেখো, এখানে 5খানা বাক্য আছে, টোটাল 10খানা এনেছি প্রশ্ন, আরও 5টা দেখাবো। তো মেইনলি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভই আসে, কিন্তু ওর জন্য আমি করেছি। কিন্তু তোমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কীভাবে করতে হয় সেটাও আমি শেখাবো, ওর জন্য লেখা আছে অ্যান্ড ভাইসি ভার্সা, মানে উল্টোটাও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, সেন্টেন্স ক্লিয়ার থাকতে হবে এই ক্লাসটা বোঝার জন্য, কিন্তু সেন্টেন্স এবং ভার্ব অ্যান্ড টেন্সের সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকতে হবে। আর আমি তো বলেই থাকি, যার ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার নেই তার কিন্তু গ্রামারের প্রায় সব রাস্তাই বন্ধ। আর যার ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার আছে তার কোনো চিন্তা ইংরাজি গ্রামারে করতে হবে না। আর আমার সমস্ত ক্লাস নেওয়া আছে, তোমরা প্লে লিস্টে যাও, গিয়ে দেখতে পারো। একদম আমি নাম দিয়ে, পার্টস অফ স্পিচ হোক, টেন্স হোক, সব নাম দেওয়া, আলাদা আলাদা করে নাম করে আমি করে রেখেছি, রেডি করে রেখেছি। তোমাদের নিজেদের প্রয়োজন অনুসারে তোমরা অবশ্যই এর লাভ ওঠাও। ঠিক আছে, আর সেন্টেন্সেরও পেয়ে যাবে ক্যাটাগরি, সব ক্যাটাগরি আলাদা করে করা আছে। তাও আমি এই প্র্যাকটিস সেশনের মাধ্যমেও তোমাদের বোঝাবো অবশ্যই। যারা আমার ক্লাস ফলো করো তারা তো জানো, প্র্যাকটিসের মাধ্যমেও আমি কনসেপ্ট ক্লিয়ার করেই থাকি, শুধু উত্তর বলার জন্য আমি আসিনি। আমি চাই তোমরা নিজেরা উত্তর করবে, ঠিক আছে, গ্রামার এনজয় করবে। তো চলো দেখো, সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে বাক্য 5 প্রকারের আছে। ঠিক আছে, কারণ সেন্টেন্স আবার গঠন অনুসারেও হয়। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্টেন্সেস আর অফ 3 কাইন্ডস: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলা ব্যাকরণও আছে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তো ওগুলোর তো আলাদা ক্লাস আমি নিয়েওছি, প্র্যাকটিসের মাধ্যমে বহু ক্লাসে আমি ওগুলো ক্লিয়ার করেছি। ঠিক আছে, তো যাই হোক, ওই প্রসঙ্গে যাব না এখন। মেনলি অর্থ অনুসারে বাক্য 5 প্রকারের, সেইটা নিয়েই তোমাদের আলোচনা করব। সেই অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকারের, অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লামেটরি। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটিভ, এর উপরেও আমার ক্লাস নেওয়া আছে, তোমরা দেখতে পারো। আমি প্লাস লিঙ্ক, যে যে ইম্পর্টেন্ট এই রিলেটেড ক্লাসগুলো রয়েছে না, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, এবং স্ক্রিনের ডান দিকের উপরে আই বাটনেও পেয়ে যাবে। ঠিক আছে, তো এই অ্যাসার্টিভের আর এক নাম কিন্তু স্টেটমেন্ট আছে, এটাও জেনে নাও। স্টেটমেন্ট মানে বিবৃতি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্সটা আমি একটু হলেও সংক্ষেপে বলি। দেখো, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? বাংলাতে এটাকে বলে বর্ণনামূলক বাক্য, বাংলা ব্যাকরণও আছে। বা বিবৃতিমূলক বাক্য মানে কিছুই না, কর্তার সম্বন্ধে কিছু বর্ণনা করা বোঝালেই তাকেই বলে বর্ণনামূলক বাক্য। যেমনি ধরো আমি বলছি, এই যে তোমরা আমার ক্লাস দেখছো, তা তোমাদের সম্বন্ধে কিছু বর্ণনা করলাম, বা আমি বললাম আমি পড়াচ্ছি, ঠিক আছে, আমি গ্রামার পড়াচ্ছি, তো আমার সম্বন্ধে কিছু স্টেটমেন্ট দিলাম, বর্ণনা দিলাম, বিবৃতি দিলাম, এটাকেই বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এর থেকে সোজা আর কিছু নেই। নেক্সট, এক্সক্লামেটরি কী জিনিস? এক্সক্লামেটরি বাংলায় শুনেইছো, এক্সক্লামেশন সাইন, বিস্ময়সূচক চিহ্ন। তো এখানে প্রশ্নগুলোও দেখতে পাচ্ছ, বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, এক্সক্লামেশন সাইন। সাধারণত এক্সক্লামেটরি বাক্যে এক্সক্লামেশন সাইন তো থাকেই, তাই না? এক্সক্লামেশন সাইন হচ্ছে মানে নির্দেশক সাইন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি। সাধারণত এক্সক্লামেশন সাইন থাকলে এক্সক্লামেটরি বাক্যই সাধারণত হয়, ইন জেনারেল। ঠিক আছে, ইন জেনারেল সাধারণত। তো সেই সেন্টেন্সগুলোকে বিস্ময়বোধক বাক্য বাংলায় বলে। তো বিস্ময়বোধক বাক্য বাংলায় মানে কীভাবে বুঝবে তোমরা? না, ব্যাপারটা হচ্ছে এই, যখন একটা বাক্যে আমরা হঠাৎ একটা তীব্র আবেগ ছুড়ে দিই, ঠিক আছে, একটা মানে সেই আবেগটা হঠাৎের উপরে আসবে, ভেবে চিনতে নয়। কোনো একটা দৃশ্য দেখলে তোমাদের খুব ভালো লাগলো, ওহ কী সুন্দর দৃশ্য দেখো, আমরা বলে থাকি না এরকম? এটা কি ভেবে চিনতে আমরা বলি? হঠাৎ আসে, হঠাৎ। এটা অবাক হয়ে যাও, ওন্ডার, WNDR, ওন্ডার, অবাক হয়ে যাওয়া বোঝায়, তাই না? তারপরে ধরো খেলাধুলা করছো, খেলাধুলায় ম্যাচ জিতেছো, ক্রিকেট হোক, ফুটবল হোক, যাই হোক, তো সেই জেতার মুহূর্তে যে আনন্দ, তীব্র আনন্দ, আমাদের একটা আবেগ কাজ করে, তখন যে ধরনের বাক্যলাপ আমরা করে থাকি সেইগুলোকেও এক্সক্লামেটরি বাক্য বলে।
আমরা বলি না কী আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি, এই এর জন্য একটা ইন্টারজেকশন হুররে ব্যবহার করা হয়, সেটার ব্যবহারও আমি আসছি। পরের 5টা বাক্যের মধ্যে আছে হুররে, একটা ইন্টারজেকশন ব্যবহার করা হয়। 8টা পার্টস স্পিচের মধ্যে ইন্টারজেকশন দিয়ে আমরা এক্সক্লামেটরি তৈরি করতে পারি। আনন্দসূচক অব্যয় হচ্ছে হুররে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। দুঃখ, যখন কোনো ধরো ব্যক্তি মারা গেল বা কোনো একটা কিছু ধরনের পরিবারে বিয়োগ ঘটলো আর কি কারোর আপনজনেদের, তখন যে ধরনের বাক্যালাপ করতে থাকে মানুষেরা, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সরা আর কি, হায় রে লোকটি মারা গেল, এরকম ধরনের বাক্যালাপ করে না, তো সেইগুলোও কিন্তু এক্সক্লামেটরি বাক্য। তার ইন্টারজেকশন হচ্ছে অ্যালাস, ALAS, অ্যালাস, ঠিক আছে? অ্যালাস হি ইজ নো মোর, এরকম এই বাক্য আমার আছে, পরের দিকে আছে 5টা বাক্য, পরের যেগুলো আছে সেগুলোতে দেখতে পারবে। তো বোঝা গেল। তো লজ্জা, ঘৃণা, সমস্ত ধরনের আবেগ যেগুলো রয়েছে সবই এক্সক্লামেটরি বাক্যে ব্যবহার করা যায়, ঠিক আছে? তো হঠাৎ তীব্র আবেগ সেটা যখন প্রকাশ করা হয় সেটাকেই বলি আমরা এক্সক্লামেটরি বাক্য। বলো, বোঝা গেল? বেসিক কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আর এই অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এই ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সের দিক দিয়েই নয়, এ তো পরীক্ষায় আসেই, ক্লাস 9-10-এ তো আসেই, 11-12-এ আসেই, এইটা তোমার ন্যারেশন চেঞ্জেও কাজে লাগবে। ইয়েস, ন্যারেশন চেঞ্জের এক্সক্লামেটরি বাক্যের উপরে আসে কি না বলো তোমরা? আসে না? ডাইরেক্ট স্পিচ এক্সক্লামেটরি বাক্য থাকে, তখন কিন্তু অনেকেই সমস্যা বোধ করে। এই ক্লাস দেখার পরে আমি বলতে পারি তোমরা ইজি ফিল করবে, কোনো সমস্যা হবে না, একদম নিশ্চিত থাকতে পারো, গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না যারা আমার ক্লাস ফলো করো, ঠিক আছে? তো এক্সক্লামেটরি থেকে তুমি যদি অ্যাসার্টিভ শিখে যাও, তুমি ন্যারেশন চেঞ্জেও এক্সক্লামেটরি বাক্য থাকলে আরামসে পারবে। কারণ ন্যারেশন চেঞ্জের ক্লাস যারা আমরা দেখেছো, তো আমি বলেই থাকি তোমাদের যে রিপোর্টেড স্পিচ মানে কোটেশনের মধ্যে যে অংশটা মানে ডাইরেক্ট স্পিচ, যে বাক্যই থাকুক না কেন, রিপোর্টিং ভার্ব মানে কোটেশনের বাইরে যে ভার্বটা থাকে সাধারণত সেই ভার্ব থাকে, সেই ভার্বটার সাথে যুক্ত হয়ে সবই আলটিমেটলি অ্যাসার্টিভ বাক্য হয়ে যায়। অর্থাৎ এক্সক্লামেটরিটাকে অ্যাসার্টিভেই পরিবর্তন করতে হয়। তা তুমি যদি এইখানে শিখে যাও তো ওখানেও আরামসে পারবে, শুধু ওখানে টেন্স চেঞ্জের সাধারণত ব্যাপার থাকে, এটা তো একটু মাথায় রাখতেই হবে, ব্যাস, আর কিচ্ছু চেঞ্জ আলাদা কিছু নয়। তো এক্সক্লামেটরি ন্যারেশনের উপরেও আমি ক্লাস নিয়ে আসবো। তো চলো এখন সলভ করা যাক। দেখো প্রথম প্রশ্ন কী আছে দেখতে পাচ্ছি আমরা, হাউ ফুলিশ ইউ আর, এবং পরপর 4টে প্রশ্ন দেখেছো স্টার মার্কস দিয়েছি, তার কারণ এই 4টের উপরেই কিন্তু মেনলি মানে 80-90% চান্স পরীক্ষায় আসার। আমি বলছি না যে এইগুলোই আসবে, এই ধাঁচের এই প্যাটার্নের, বুঝতে পারছি, এই প্যাটার্নের আসে, যদি প্যাটার্নটা ধরতে পারো ভালো করে বোঝো। দেখো কী বলছি, হাউ ফুলিশ ইউ আর, ফুলিশ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াট আ ফুল ইউ আর, এই একই অর্থ। ফুল হচ্ছে নাউন, পার্টস অফ স্পিচ, যা কিছু পড়বে পার্টস অফ স্পিচ বিচার করে চলবে, ঠিক আছে? ডিকশনারি ভালো কনসাল্ট করবে, সেখানে পার্টস অফ স্পিচও মানে শর্ট ফর্মে বা অ্যাব্রিভিয়েটেড ফর্মে লেখাই থাকে। তো ফুল দেখো, তার আগে একটা আর্টিকেল আছে, এটা হচ্ছে একটা নাউন, মানে নির্বোধ ব্যক্তি বা মূর্খ লোক। ভারও বোঝায়, ভার মানে আগেকার দিনে রাজাদের সভাতে যে এমন একজনকে নিয়োগ করা হতো যে মজা, কৌতুক, গান, কবিতা এই সমস্ত পাঠ করে মানুষ রাজারানীদেরকে আর কি বা সভাসদগণদের আমোদ প্রমোদের ব্যবস্থা করতো, যেমনি আমরা গোপাল ভাঁড় বলে থাকি না। তো সেই অনেক একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিং হতে পারে, মাল্টিপল পার্টস অফ স্পিচ হতে পারে, ঠিক আছে? এই ফুল আবার ভার্ব হয়, এই জন্য একটু আগে বললাম মাল্টিপল পার্টস অফ স্পিচ হতে পারে। ফুল নাউনও হয়, মানে নির্বোধ ব্যক্তি বললাম, মূর্খ লোক, ঠিক আছে, বা ভার, আবার ফুল ওই ভার্ব হিসাবেও ব্যবহার আছে, বোকা বানানো কাউকে, ঠিক আছে? তো যাই হোক, আর ফুলিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফুলিশের সাথে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি, সব অ্যাডজেক্টিভের সাথে নয়, অনেক অ্যাডজেক্টিভের সাথে। তো ফুলিশলি অ্যাডভার্ব হয়ে যাবে। ফুলিশের সাথে আমি একটা সাফিক্স নেস যুক্ত করবো, NESS, ফুলিশনেস, এটাও একটা নাউন হয়ে যাবে। তো বিবিধ ব্যবহার আছে, ঠিক আছে? এগুলো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে কিন্তু খুব কাজে লাগে। যাই হোক, তো মানে এটা তাহলে কি, হাউ ফুলিশ ইউ আর, তুমি, এর মানে হচ্ছে তুমি কি বোকা, কতটাই না বোকা তুমি, এর মানে। আর হোয়াট আ ফুল ইউ আর মানে তুমি কি বোকা লোক, তুমি কি নির্বোধ লোক, তুমি কি মূর্খ লোক, এই লোক কথাটা এখানে কিন্তু আনতে হবে, ঠিক আছে? আর ওখানে ফুলিশটাতে শুধু নির্বোধ বা শুধু মূর্খ বা শুধু বোকা হিসাবে বলা উচিত, বোঝা গেল? অ্যাডজেক্টিভের এই অর্থটা আছে। তো এইবারে আমরা এটাকে অ্যাসার্টিভে দেখতে পাচ্ছি, এক্সক্লামেটরিতে আছে, তো অ্যাসার্টিভে কীভাবে করব। এই পার্টস অফ স্পিচ কেন এত বললাম, এটা বোঝা খুব দরকার।
একদম সহজ বুদ্ধিতে বলছি, ভালো করে মাথা রাখবে, সবাই পারবে, কিন্তু সবাই পারবে। এই যে ফুলিশটা, ঠিক আছে, ফুলিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি উপরে শর্টে লিখছি, ADJ, আর ফুলটা তো নাউন বোঝালাম, N শর্টে লিখলাম, ঠিক আছে। সহজ বুদ্ধিটা লিখে নেবে, ঠিক আছে, এগুলো লিখে নেবে। যদি বাক্যে অ্যাডজেক্টিভ থাকে, এখানে তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ফুলিশই সব জায়গায় থাকবে তার তো কোনো মানে নেই, ক্লেভারও থাকতে পারে, তাই না, স্ট্রংও থাকতে পারে, যে কোনো অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ চিনতে হবে, তাই না, অ্যাডজেক্টিভ তোমাকে আইডেন্টিফাই করতে জানতে হবে। অ্যাডজেক্টিভ কাকে বলে? বিশেষণ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, ঠিক আছে। এখানে ফুলিশটা প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে, ঠিক আছে। তুমি, বোকাকে না তুমি, আর ফুল মানে তো বোকা লোক বা মূর্খ লোক বা নির্বোধ লোক, ঠিক আছে। তো এ তো নাউনই, যাই হোক। তো এই যদি থাকে, মানে অ্যাডজেক্টিভ যদি থাকে, এইটা জেনে নাও, অ্যাডজেক্টিভের আগে সাধারণত ভেরি ব্যবহার আছে, লিখে নেবে, হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগে সাধারণত ভেরি বসে অ্যাসার্টিভ করার সময়, ঠিক আছে। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট করতে গেলে তোমাকে ওই অ্যাডজেক্টিভটার আগে ভেরি সাধারণত বসাতে হবে, আর নাউনটার আগে সাধারণত, আমি এইখানে অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, গ্রেড বসাতে হবে। এগুলো লিখে নেবে, নোট ডাউন করে নেবে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের আগে ভেরি, আর শুধু যদি নাউন থাকে, শুধু নাউন, মাথায় রাখবে, শুধু যদি নাউন থাকে, মানে ওর সাথে কোনো অ্যাডজেক্টিভ নেই আর কি, এটাই বলতে চাইছি, নাউন থাকলে তার আগে গ্রেড বসে সাধারণত, অন্য ব্যবহারও আছে, কিন্তু যেটা জেনারেল প্যাটার্ন পরীক্ষায় আসবে সবার জন্য ভেবে আমি কিন্তু এইগুলোই বলছি, হ্যাঁ। স্পেশাল টাইপের আরও রয়েছে, সেগুলো আমি অন্য ক্লাসে বলবো, ঠিক আছে। যেটা জেনারেল টাইপ সবাই যাতে পারে, সেই জন্য এই ক্লাসের ব্যবস্থা। এখন অন্য সব কিছু বলতে গেলে গুলিয়ে যাবে সবার, ঠিক আছে, বেশিরভাগ জনেরই। তো সবার কথা ভেবে যেটা জেনারেল প্যাটার্ন সেটাই আমি বলবো। তো অ্যাডজেক্টিভের আগে সাধারণত ভেরি, আর নাউনের আগে সাধারণত, ওর জন্য বারবার বলছি ইন জেনারেল, ঠিক আছে। 90% ক্ষেত্রে এই দিয়েই কাজ হয়ে যাবে তোমার। ফুলের আগে গ্রেড বসে, স্পেশাল টাইপ আমি অন্য ক্লাসে নেব, ঠিক আছে। সেগুলো খুবই কম আসে, খুব কম আসে, খুব কঠিন প্রশ্ন দেওয়ার হলে আসতে পারে। তো এই তো মাথায় রাখতে হবে, এই যে নাউনের আগে গ্রেড, অ্যাডজেক্টিভের আগে ভেরি। এবার তুমি বলবে স্যার কেন এগুলো আনতে হবে? কারণ আবেগের সমতাটা এক রাখার জন্য, মানে সমতাটা রাখার জন্য, মানে মিনিং শুড বি সেম। এগুলো তো সবই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তাই না, বাক্যের রূপান্তরকরণ, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, কোনো অর্থের পরিবর্তন হবে না, ওই করলেই অর্থের পরিবর্তন করলেই কাটা। শুধু অ্যাসার্টিভ বাক্য করলেই হবে না, শুধু যদি অ্যাসার্টিভ বাক্য করতে হয় তাহলে আমি এটা কী করবো? প্রথমে তো চলো করি। নাম্বার 1, হাউ ফুলিশ ইউ আর ছিল, তো ইউ আর ফুলিশ, একটু ছেড়ে লিখলাম, ইউ আর ফুলিশ, তাই তো। এটা তো অ্যাসার্টিভ বাক্য বা স্টেটমেন্ট বলতে পারি, তুমি হও বোকা, বলো, বুঝতে পারছি। ফুলিশটা ইউ প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে, তো অ্যাসার্টিভ বাক্য হয়ে গেল। কিন্তু তোমার এটা কেটে দেবে, কেন কেটে দেবে? কারণ মানেটা এক থাকলো না। এইখানে যতক্ষণ না তুমি ভেরিটা বসাচ্ছ, মিনিং উইল নট বি সেম, মিনিং কিন্তু সেম হবে না। কি বোঝাতে পারছি? ভেরি তোমাকে বসাতেই হবে। কখন? অ্যাডজেক্টিভের আগে, ইউ আর ভেরি ফুলিশ, তবে গিয়ে মিনিংটা সেম আসবে। হাউ ফুলিশ ইউ আর, কতটাই না বোকা তুমি, ঠিক আছে। একটা আবেগ রয়েছে না, তীব্র আবেগ রয়েছে না ওখানে, সেই আবেগের সমতাটা আনার জন্যই এই ভেরি ওয়ার্ডটাকে আনতে হচ্ছে। তুমি খুবই বোকা, না হলে মিনিং এক আসবে না। এবার ভেরিটা কোন পার্টস অফ স্পিচ? এটা দেখো, এই অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? ক্রিয়া বিশেষণ, ভার্বকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে, ঠিক আছে। মানে অ্যাডভার্ব অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে, তো এখানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তো অ্যাডভার্বই, ঠিক আছে। এইভাবে ওয়ার্ডের রিলেশন বুঝে চলবে, যা কিছু পড়বে পার্টস অফ স্পিচ বিচার করে চলবে, শিখে যাবে। ক্লিয়ার হয়েছে? তো ইউ আর ভেরি ফুলিশ, বলো ক্লিয়ার হলো কি না? তুমি খুবই বোকা, ব্যাস ফিনিশ, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে তার আগে ভেরি আনবে, আর এই পরে থাকে সাবজেক্টটা এক্সক্লামেটরি বাক্যে। এক্সক্লামেটরি বাক্য তৈরি করাও শিখতে হবে, আমি সেটাও আর একটা উদাহরণ দিয়ে বোঝাবো। তো এখানেও বুঝে নাও, ওই WH, হাউ, হোয়াট দিয়ে হয় এক্সক্লামেটরি বাক্য তৈরি করা, বা ইন্টারজেকশন দিয়ে। WH এর মধ্যে হাউ আর হোয়াট দিয়ে হয়, ঠিক আছে। আর ইন্টারজেকশন তো অনেক আছে, হুররে, আলা, সেই সমস্ত তো ব্যবহার আছেই। তো ওই হাউ, হোয়াট
এইগুলো তো আগে বসে, ওর পরে হাউয়ের পরে অ্যাডজেক্টিভটা, আর হোয়াটের পরে একটা এ বা অ্যানের আর্টিকেলের ব্যবহার আছে, তারপরে নাউনটা বসবে, অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ সহও ব্যবহারও আছে, সেগুলো বাক্য পরে দেখতে পারবে, ঠিক আছে। তো মানে হোয়াটের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যবহার অথবা শুধু নাউনের ব্যবহার, মাথা ঢুকলো? সেগুলো আমি পরে লিখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে তারপরে সাবজেক্ট ভার্বটা থাকে। তো এই সাবজেক্ট আর ভার্ব দেখতে পাচ্ছ ইউ আর, এগুলোকে আগে নিয়ে আসতে হবে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে, সে করে দেওয়াই থাকে। সেটাই নিয়ে এলাম, দেখো ইউ আর, দেখো নিয়ে এলাম ইউ আর, ব্যাস অ্যাডজেক্টিভটা বুঝে নিলে তার আগে একটা ভেরি বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, ফিনিশ। এর থেকে সোজা আর কী হতে পারে বলো? ক্লিয়ার? তো নেক্সট প্রশ্ন চলো দেখি, হোয়াট আ ফুল ইউ আর। তো এটা বললামই, নাউন আছে, নাউনের আগে দেখো আগে একটা আর্টিকেল আছে, তাই না? তো বুঝে গেলাম এটা নাউন, নির্বোধ লোক বা বোকা লোক বা মূর্খ লোকের মানে। তো জাস্ট ওর আগে গ্রেড নিয়ে আসতে হয়, তবে গিয়ে মিনিংটা সেম থাকবে, আবেগের সমতাটা থাকবে, কারণ এখানে একটা তীব্র আবেগ রয়েছে। আমি তো অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট করব, তাহলে কি করব? চলো লিখি, ইউ আর আ গ্রেট ফুল, ফিনিশ। তুমি হলে একটা মানে খুবই আর কি বোকা লোক বা নির্বোধ লোক, ঠিক আছে? খুবই, এই যে গ্রেট, মহা যেটাকে বলে, ঠিক আছে? মানে খুবই আর কি, গ্রেট মানে মাত্রাটাকে বাড়িয়ে দিল, ফুলের মাত্রাটাকে এখানে বাড়িয়ে দিল। ইউ আর এ ফুল, তো ঠিক আছে, তুমি একটা নির্বোধ লোক, তুমি একটা মহামূর্খ লোক, এখানে শুধু মূর্খ লোক না, তুমি একটা মহামূর্খ লোক। ওই আবেগের সমতাটা তবে গিয়ে থাকছে, হোয়াট আ ফুল ইউ আর। এখানে গ্রেট নেই, কিন্তু এখানে সেই মিনিংটাই আসছে, হোয়াট আ ফুল, মানে কী মূর্খ লোক গো তুমি। এই একটা তীব্র যে আবেগ রয়েছে ওটারই কিন্তু মিনিং সেম আসবে যদি তুমি গ্রেট এই ওয়ার্ডটাকে আনতে পারো, ঠিক আছে? গ্রেডটা কোন পার্টস অফ স্পিচ যদি জিজ্ঞেস করো, দেখো কাকে কোয়ালিফাই করছে, গ্রেড কাকে কোয়ালিফাই করছে? এই নাউনটাকে কোয়ালিফাই করছে, এটা তো নাউন, আর নাউনকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে কি না বলো, ঠিক আছে? গ্রেড একটা অ্যাডজেক্টিভ আনতে হবে, আর ভেরি ওখানে অ্যাডজেক্টিভ যদি থাকে তার আগে ভেরি একটা অ্যাডভার্ব আনতে হবে, ঠিক আছে? বলো, ক্লিয়ার হয়েছে? নাউনের আগে গ্রেট, অ্যাডজেক্টিভের আগে ভেরি, ফিনিশ। ওকে, চলো এগুলো আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে নেবে কিন্তু এগুলো, হ্যাঁ? এরকমভাবে বোঝার চেষ্টা করবে, যা কিছু পড়বে পার্টস অফ স্পিচ বিচার করে চলবে, দেখবে কত সহজে গ্রামার দখল চলে আসবে, কমান্ড চলে আসবে। এইটা যদি তুমি বুঝে থাকো তো চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কত সহজ হয়ে যাবে। হোয়াট আ সিন ইট ইজ। দেখো এখানে কোনো অ্যাডজেক্টিভ আছে? নেই। তো সিন বলো নাউন কি না, বুঝতেই পারছো সিন একটা নাউন, তাই না? দৃশ্য, ব্যাস তার আগে গ্রেড নিয়ে আসবো, ফিনিশ। বলো বোঝাতে পারছি কি না? আর নাউনের আগে হোয়াটের ব্যবহার আছে, ঠিক আছে? হাউ দিয়ে হবে না, কিন্তু শুধু নাউনের আগে হাউয়ের ব্যবহার নেই। তো আমরা করবো এটা, কি করব? এর থেকে সহজ আর কিছু হয় না। নাম্বার 3, ইট ছিল ওখানে, ইট ইজ, পরে থাকে সাবজেক্টের ভার্বটা বললাম, ইট ইজ ছিল, ইট ইজ আ গ্রেট সিন, ফিনিশ। দেখো কত সহজ হলো কি না বলো? সিন নাউন ছিল, তার আগে গ্রেড বসিয়ে দিলাম, হয়ে গেল। ইট ইজ, হোয়াট আ সিন ইট ইজ, মানে কি দৃশ্য এটা, একটা তীব্র আবেগ রয়েছে, সেটাকে স্টেটমেন্টে নিয়ে আসতে হলে গ্রেডটা আনলে তবে গিয়ে মিনিংটা ঠিক সেম থাকবে। ইট ইজ আ গ্রেট সিন, এটা একটা দারুণ দৃশ্য। সিনটা নাউন, তাকে কোয়ালিফাই করছে গ্রেট অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? চলো নেক্সট, একইভাবে হোয়াট আ বিউটিফুল সিন ইট ইজ। দেখো এবারে দেখো দেখো এখানটা খুব ইম্পর্টেন্ট, এটাও আসে কিন্তু এই টাইপটা, ঠিক আছে? এক্সক্লামেটিভ বাক্য, এখানে দেখো সিন নাউন তো বার করলেই আছেই, দৃশ্য, তাই না? নাউন, তারপরে সাবজেক্ট ভার্ব রয়েছে ইট ইজ, কিন্তু তার আগে দেখো তো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ আছে কি না বলো? আছে না অ্যাডজেক্টিভ? ব্যাস অ্যাডজেক্টিভের উপস্থিতি মানেই তার আগে ভেরি হবে 99% ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের উপস্থিতি মানেই সাধারণত তার আগে ভেরি। তুমি বলবে স্যার নাউন আছে, তাহলে গ্রেড বসাবো না? না, নাউন থাকতে পারে, কিন্তু যদি বাক্যে অ্যাডজেক্টিভের উপস্থিতি থাকে তাহলে তোমাকে ভেরি ব্যবহারই করতে হবে, গ্রেড করলে হবে না। বুঝতে পারলাম কি বললাম? নাউন থাকলেও যদি অ্যাডজেক্টিভের উপস্থিতি থাকে না, তার আগে তোমাকে ভেরি আনতেই হবে, তখন আর গ্রেড আনতে হবে না। শুধু নাউন থাকলে তার আগে গ্রেড, শুধু অ্যাডজেক্টিভ থাকলে তার আগে ভেরি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে না, ব্যাস অ্যাডজেক্টিভের উপস্থিতি মানেই সেখানে ভেরি বসবেই তার আগে। কি সুন্দর দৃশ্য এটা, তো ভেরি আনলেই হয়ে যাবে। চলো নাম্বার 4, ইট ইজ আ
এ আর্টিকেলটা আনছি কারণ আলটিমেটলি তো একটা নাউন আছে, তাই না? শুধু তো আর অ্যাডজেক্টিভ নেই, ওই জন্য এ আর্টিকেল আনতে হয় একটা, ঠিক আছে? বিউটিফুল সিন, ইট ইজ আ ভেরি বিউটিফুল সিন, এটা একটা খুবই সুন্দর দৃশ্য। হোয়াট আ বিউটিফুল সিন ইট ইজ, কী সুন্দর দৃশ্য। ইট ইজ আ ভেরি বিউটিফুল সিন, দেখো মিনিংটা এক এলো কি না। সিন হচ্ছে নাউন, এই নাউনটাকে কোয়ালিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর এই ভেরিটা খুব সুন্দর, এই সুন্দর অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে, তার জন্য এটা অ্যাডভার্ব হবে কি না বলো। আর এটা প্রোনাউন, তাই না? এইরকমভাবে পার্টস বিচার করে চলবে। এটা বি ভার্ব, কী ভার্ব? বি ভার্ব, ঠিক আছে? ভার্ব অবশ্যই বি ভার্ব, ওয়ান প্রেজেন্ট ফর্মে আছে যেন লিখলাম, আর এ তো আর্টিকেল। এইরকমভাবে বিচার করে চলবে। ইংরাজি গ্রামার হাতের মুঠোই হবে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট প্রশ্নটাতে চলো করেই দিই স্বল্প আগে। ইফ আই ওন দ্য লটারি, দেখো এইটা একটা কিন্তু, আচ্ছা এগুলো মুছে দিই, হ্যাঁ এই নিয়মটা লিখে নেবে কিন্তু, হ্যাঁ অ্যাডজেক্টিভের আগে ভেরি, নাউনের আগে গ্রেট। ইফ আই ওন দ্য লটারি, তো দেখো এক্সক্লামেশন সাইন আছে, এটা ইম্পর্টেন্ট না বলবো না, ইম্পর্টেন্ট আসে, কিন্তু আগেরগুলো কিন্তু বেশি সচরাচর আসতেই থাকে এবং এক্সক্লামেটরি বাক্যের ন্যারেশনেও খুব কাজে লাগে। তো যাই হোক, ইফ আই ওন দ্য লটারি, এগুলো একটা সাবজাংটিভ মুড, মুড বলে একটা চ্যাপ্টার আছে, মুডের 3টে মুড রয়েছে, সেখানে সাবজাংটিভ মুড রয়েছে, যেখানে অসম্ভব কল্পনা, যেটা বাস্তবে সম্ভব নয়, কিছু ইচ্ছা প্রকাশ করা, এরম ধরনের, যেটা বাস্তবে সম্ভব নয়, ঠিক আছে, মানে যে মুহূর্তে সে বলছে আর কি, এরকম ধরনের জল্পনা কল্পনার ক্ষেত্রে আমরা এইরকম ব্যবহার করতে পারি, ঠিক আছে? ইফ দিয়ে শুরু করতে পারি, হ্যাড দিয়ে শুরু করতে পারি, অনেক ব্যবহার আছে। তো এটার মানে কি, ইফ আই ওন দ্য লটারি, আমি যদি লটারিটা জিততে পারতাম বা জিততাম, জিতিনি, লটারি হয়ে গেছে জিতিনি, তো ওই মুহূর্তে তো সেটা সম্ভব নয়, এটা তো অবাস্তব কল্পনা, তাই না? তো ইচ্ছা প্রকাশ করছে, ডিজায়ার প্রকাশ করছে একটা, আমি যদি জিততাম, তো এইগুলোকে বলে সাবজেক্টিভ মুড, ঠিক আছে? তো এই রকম এলে কী করবে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, আগেরগুলো ছিল আলাদা প্যাটার্নের, ঠিক আছে, ওগুলোই সাধারণত পরীক্ষায় আসে, এই ধাঁচের এলে কিন্তু আগের পদ্ধতিতে কিন্তু হবে না। এখানে একটা ডিজায়ার বোঝাচ্ছে না, উইজ বোঝাচ্ছে, তো সেন্স অনুসারে তোমাকে উইজ ভার্ব দিয়ে বাক্যটাকে তৈরি করতে হবে। ইফ ঠিব এই সমস্ত কনজাংশন উঠে যাবে, এই ব্যবহারগুলো উঠে যাবে। তো চলো সলভ করি, এগুলো মাথায় রাখবে। হ্যাঁ, নাম্বার 5, আই উইশ, অ্যাসার্টিভ করবো, মিনিং সেম থাকবে। হ্যাঁ, ডিজায়ারও করা যায়, ডিজায়ার কিন্তু উইশটার ব্যবহারটাই ভালো। আই উইশ দ্যাট, দ্যাট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন টেনে একটা ক্লজ করে দেবো। আই কুড উইন দ্য লটারি, ফিনিশ। আই উইশ দ্যাট আই কুড উইন দ্য লটারি, আমি ইচ্ছা করি, কামনা করি যে আমি লটারিটা জিততে পারতাম। আমি উইশ করি কি, যে আমি লটারিটা জিততে পারতাম, তুমি জিতিনি, বলো, বোঝা গেল? তো এই ধাঁচটা, এই প্যাটার্নটা মাথায় রাখবে। উইশ বোঝালে এরমভাবে একটা ক্লজ আনবে, আই উইশ, বা যেরকম সাবজেক্ট থাকবে সেই অনুসারে প্রেজেন্ট টেন্সেই হবে। হ্যাঁ, পাস্ট টেন্সে করবে না, মানে আই উইশটা প্রিন্সিপাল ক্লজটা, তারপরেরটা সাধারণত পাস্ট টেন্সেই হয়। তো মোডাল হিসাবে কুডের ব্যবহার প্রচুর আছে, তো এইখানে কুড দিয়ে আরামসে হয়ে যাবে। বলো, বোঝা গেল? তারপরে মোডালে পরে সর্বদা ভার্বের রুট ফর্ম। তো ওন কোথা থেকে আসছে? উইন থেকে আসছে। উইন, ওন ভার্বের 3টে ফর্ম কিন্তু গ্রামার বই দিয়ে রোজ 5টা 10টা করে পড়া উচিত, মানে সহকারে, এ তো আমি বলেই থাকি, সমস্ত কাজে লাগবে। তো ওনটাকে উইন করে দিলাম, রুট ফর্ম যেহেতু বসবে কুড মোডালের পরে, তাই না? দ্যাট আই কুড উইন দ্য লটারি। বলো, ক্লিয়ার হয়েছে? এটাকে এরকমও করা যাবে, আই উইশ দ্যাট আই ওন দ্য লটারি, এটা করতে পারো, কিন্তু ওর থেকে এটা ভালো ব্যবহার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট আমরা এবারে যাব পরের 5টা। তার আগে আমি তোমাদের আরেকটু শেখাবো, এইবারে শেখাবো, এতক্ষণ তো শেখালাম দেখো যে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ কীভাবে করতে হয়, তাই তো? এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ শেখালাম, এইবারে আমি অ্যাসার্টিভ বাক্য লিখে তোমাকে এক্সক্লামেটরি কীভাবে করতে হবে তার কিছু উপায় তোমাদের বলবো, ঠিক আছে? তো চলো।
দেখো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার কিন্তু বেশ কিছু নিয়ম আছে, ঠিক আছে, অনেকগুলোই নিয়ম আছে। তার মধ্যে যেটা সব থেকে বেশি কাজে লাগে এবং তোমাদের পরীক্ষায় আসে আর কি, প্র্যাকটিক্যালি আমি বলছি, যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, সেটা হচ্ছে আমি যে তিনখানা তোমাদের টাইপ শেখাবো, সেই তিনটে টাইপ দিয়ে তোমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। কী ডাব্লিউএইচ ওয়ার্ড? হোয়াট আর হাউ দিয়ে, ঠিক আছে। অন্য ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা যায় না। হোয়াট এ বা অ্যান দিয়ে শুরু করা যায়, আর না হলে হাউ দিয়ে। সেটা কখন কীভাবে করবে সেগুলি আমি নিয়ম লিখেছি, তিনটে নিয়ম লিখেছি, তিনটে টাইপের উপরেই তোমাদের শেখাবো, ঠিক আছে, যে কীভাবে ডাব্লিউএইচ দিয়ে আমরা এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে পারি। আর দেখো, এক্সক্লামেটরি এরপরে ইন্টারজেকশন অ্যাপ্লাই করে তো হয়। এরপরের যে 5টা বাক্য আমি তোমাদের দেখাবো, প্রথম 5টা দেখিয়ে দিয়েছি, এর পরের 5টা বাক্য ওখানে এক্সক্লামেটরির উপরে রয়েছে, মানে যদিও ওটা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, কিন্তু বুঝতে পেরে যাবে তোমরা, ঠিক আছে। ওটা সোজা, জাস্ট একটা অ্যাসার্টিভ বাক্যের আগে কোনো একটা আবেগ থাকবে, একটা উত্তেজনা ঠিক আছে, সেটা হঠাৎ থাকবে, সাডেন ইমোশন আর কি, তার আগে একটা প্রয়োজনীয় ইন্টারজেকশন বসিয়ে দিলে সেটাও এক্সক্লামেটরি বাক্য হয়ে যায়। ওগুলো সোজা, এবং কিন্তু পরীক্ষায় মেনলি যেটা কাজে লাগে সেইটাই তোমাদের আমি শেখাচ্ছি, ঠিক আছে। তারপরেও আরও অনেক কিছু দিয়ে এক্সক্লামেটরি বাক্য তৈরি করা যায়। ইফ দিয়ে শুরু করা যায়, হ্যাড দিয়ে শুরু করা যায়, ও দ্যাট দিয়ে শুরু করা যায়, ও দিয়ে শুরু করা যায়, ওহ দ্যাট দিয়ে করা যায়, অনেক কিছু দিয়েই করা যায়, ঠিক আছে। তো আমি যেটা মানে তোমাদের খুব কাজে লাগবে পরীক্ষায়, সেটাই দেখো ফোকাস করে তোমাদের মেনলি বোঝাবো। তো এইটা যদি তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, একদম সহজভাবে বোঝাচ্ছি, ঠিক আছে, একটা জায়গায় সব পেয়ে যাবে, এদিক ওদিক ইয়ে করতে হবে না কোনো, কারণ গ্রামার বইতেও গ্রামার বইতে নানা রকম কনফিউশন থাকে, ঠিকভাবে থাকেও না। তো ভালো করে শুনে নাও, দেখে নাও, এগুলো নোট ডাউন করে নাও। জীবনে কোনো দিন এক্সক্লামেটরি বাক্য ডাব্লিউএস দিয়ে করতে অসুবিধা হবে না, হোয়াট আর হাউ দিয়ে, ঠিক আছে। তো চলো দেখো, অ্যাসার্টিভ বাক্য কতটা করা সোজা তো শিখেই নিলে, একদমই ইজি জিনিস, তাই না, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। এইবারে দেখো, যদি অ্যাসার্টিভ বাক্যে দেখো 1 নম্বর পয়েন্ট আমি কী লিখেছি, এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যদি এই ফরমেশন দেখতে পাও, একটা আর্টিকেল এ বা অ্যান সাধারণত এই থাকে, তারপরে একটা অ্যাডজেক্টিভ, কীরম ধরনের অ্যাডজেক্টিভ থাকবে সেটাও আমি লিখে দিয়েছি। গ্রেট থাকতে পারে, লাভলি থাকতে পারে, বিউটিফুল থাকতে পারে, অ্যামেজিং থাকতে পারে, জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছি, অন্য অ্যাডজেক্টিভও থাকতে পারে, ওই জন্য আমি অ্যাডজেক্টিভ লিখেছি, ঠিক আছে। এগুলোই সচরাচর দেখা যায়, ওই জন্য লিখে দিয়েছি। প্লাস নাউন একটা তার সাথে থাকবে। এই ফরমেশন যদি অ্যাসার্টিভ বাক্যে দেখো, তাহলে এক্সক্লামেটরি বাক্য করার জন্য তলায় দেখো আমি অ্যারো দিয়ে লিখে দিয়েছি, এই ফর্মুলায় ফেলে দেবে, আরামসে হয়ে যাবে। কি? হোয়াট এ বা অ্যান, এ আর অ্যান, সেটা তারপরে যে নাউনটা থাকবে, মানে যে নাউনটা মেন থাকবে বাক্যে, সেই নাউনটার ফার্স্ট সাউন্ডটা ভাওয়াল না কনসোনেন্ট সাউন্ড আছে, সাউন্ডটা বিচার করতে হবে তোমাকে, সেটার উপরে এ আর অ্যান হয়, তো বাচ্চাদের জিনিস, তাই না। জেনারেলি সাধারণত এ দিয়েই কাজ হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই এর ব্যবহার হয়। অ্যানটা সাউন্ডটা দেখে নেবে, ভাওয়াল সাউন্ড হলে অ্যান হবে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলায় ফেলবো, হোয়াট এ বা অ্যান প্লাস নাউন, ওই অ্যাডজেক্টিভটা বসাবো না, এই যে অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা থাকবে, এই নাউনটা বসাবো, ব্যাস, এক্সক্লামেশন সাইন, ফিনিশ। তারপরে ব্যাকেটে দেখো লিখে দিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব, মানে তুমি সাবজেক্ট বা ভার্ব প্লাস ভার্বটা বসাতেও পারো, কারণ বাক্যে তো থাকবে, কারণ অ্যাসার্টিভ বাক্যে দেখো শুরুতেই সাবজেক্ট প্লাস তারপরে ভার্ব থাকে। ইংরাজি বাক্যের সাধারণ গঠনই আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে বাক্যাংশ, ইন জেনারেল সাধারণত সেই এই নাউনটার পরে তারপরে ওই সাবজেক্ট প্লাস ভার্বটা তুমি আনতে পারবে, ঠিক আছে। এই সাবজেক্ট ভার্বটা ব্যাকেটে রেখেছি কারণ ওটা না আনলেও হয়ে যায়। তো দেখো এবার এক্সাম্পল দেখো, এক্সাম্পলই সব থেকে মানে ইম্পর্টেন্ট জিনিস, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রশ্ন যদি দেখো এরম থাকে, এরম মানে প্যাটার্নটা বুঝবে, এইটাই আসবে আমি বলছি না, ধাঁচটা বোঝার চেষ্টা করো। ইট ইজ এ গ্রেট আইডিয়া, একদম ইজি, এটা একটা দারুণ আইডিয়া, তাই না। তো এক্সক্লামেটরি করতে দেবে, তোমাকে বলবে মেক ইট এক্সক্লামেটরি, এগুলোকে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস বলে, ঠিক আছে। বাক্যের রূপান্তরকরণ হয়ে যাবে, কিন্তু উইদাউট চেঞ্জিং দ্য মিনিং কোনো রকম চেঞ্জ হবে না, এটাকেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্যের রূপান্তরকরণ। তো দেখো ফর্মুলায় মিললো কি না, দেখো ইট ইজ, এইগুলো আমি লিখিনি, সাবজেক্ট আর ভার্ব সামনে তো থাকবে, এটা আমি লিখিনি, মেনলি যেটা বোঝা দরকার, যেটার মাধ্যমে তুমি ধরে নিতে পারবে প্যাটার্নটা, এ বা অ্যান, দেখো এ আছে, তারপরে দেখো গ্রেট একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ আগে বলে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, দেখো তারপরে আইডিয়া নাউনটাকে কোয়ালিফাই করছে কিনা, দেখো আইডিয়া মানে একটা ভাবনা, তাই না।
তো দেখো আইডিয়াটাকে কোয়ালিফাই করছে না, গ্রেট আইডিয়া, বুঝতে পারছি তো। দেখো গ্রেটটা এই আইডিয়া এই নাউনটাকে কোয়ালিফাই করছে কিনা, আর নাউনকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ। বলো, বুঝতে পারলাম। নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে, ডিসক্রাইব করে নাউনটাকে, তাই না, বর্ণনা করে। তো এটা একটা দারুণ আইডিয়া। তাহলে এই ফর্মুলায় মিললো। দেখো অ্যাডজেক্টিভ কী কী আছে তার মধ্যে, দেখো গ্রেটও আছে, দেখো গ্রেট রয়েছে, প্লাস নাউন, আইডিয়া একটা নাউন। ক্লিয়ার হয়েছে তো। এটা থাকলে এক্সক্লামেটরি আমরা কীভাবে করবো, ওই যে প্রসেস, এই প্রসেস। হোয়াট এ বা অ্যান, দেখো আমি কী করেছি উত্তর, হোয়াট অ্যান করেছি। কেন অ্যান করেছি, কারণ নাউন, মেন নাউন কী রয়েছে এখানে, আইডিয়া রয়েছে। আইডিয়া ফার্স্ট সাউন্ড আ আছে কি না, আর আটা ভাওয়াল সাউন্ড না, স্বরধ্বনি না, ওই জন্য অ্যান বসেছে। হোয়াট অ্যান আইডিয়া, ফিনিশ। বলো বোঝাতে পারলাম কি না, ক্লিয়ার হয়েছে। এক্সক্লামেশন সাইন। এবার তুমি সাবজেক্ট ভার্বটাকে আনতে পারো, হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, করতে পারবে, আরামসে করতে পারবে। তারপরে এক্সক্লামেশন সাইন দেবে, কোনো অসুবিধা নেই। বলো বুঝতে পারলাম। ওই সাবজেক্ট ভার্বটা মানে শুরুতে যে সাবজেক্টটা থাকবে, প্রোনাউনটা থাকবে, সেটা না আনলেও হয়ে যায়, সেটা যুক্ত তারপরে ভার্বটা না আনলেও হয়ে যায়, ঠিক আছে। এক্সক্লামেটরি বাক্যে, এক্সক্লামেটরি বাক্যে মনে রাখবে সামনে মানে অ্যাসার্টিভের যে বাক্যে যে সামনে সাবজেক্ট ভার্বটা থাকে ওইটা শেষে চলে যাবে, ঠিক আছে। এক্সক্লামেটরি বাক্যে ওইটা শেষে চলে, ডাব্লিউএস দিয়ে যদি আমরা করি, হোয়াট বা হাউ যাই দিয়ে করি না কেন, সাবজেক্ট আর ভার্বটা শেষে চলে যাবে, সাবজেক্টের পরে ভার্বটা বসবে। বলো বুঝতে পারলাম। ওকে, তারপরের এক্সাম্পল দেখো, ইট ওয়াজ আ লাভলি সিন। আচ্ছা, টেন্সটা মেনটেন করবে, যে টেন্স থাকবে সেই টেন্সই কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। মানে আমি যদি সাবজেক্ট ভার্বটা বসাই, ইজ আছে তো ইজ, ওয়াজ করে দিলে হবে না কিন্তু, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ না, খেয়াল থাকে জানো, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, ইট ওয়াজ আ লাভলি সিন। এইগুলো বুঝে নাও, এটা কিন্তু ন্যারেশনেও কাজে লাগবে। ন্যারেশন এরকম থাকে না এক্সক্লামেটরি বাক্য, তখন আমরা অ্যাসার্টিভ আমরা আমি বলেই থাকি তোমাদের যে রিপোর্টিং ভাবের সাথে রিপোর্টের স্পিচ জয়েন হয়ে গিয়ে সবই অ্যাসার্টিভ বাক্য হয়ে যায়। তো এইগুলো যদি শিখে নাও, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, তোমার ন্যারেশন করতে আরামসে তুমি করতে পারবে এক্সক্লামেটরি বাক্যের ন্যারেশন থাকলে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো দেখো ইট ওয়াজ আ লাভলি সিন, এটা পাস্ট টেন্সে আছে, থাকুক না, অসুবিধা কী আছে। দেখো ওই ফরমেশন মিলছে কি না, এ দেখতে পাচ্ছ, তারপরে অ্যাডজেক্টিভ দেখো লাভলি আছে, সিন নাউন, এটা অ্যাডজেক্টিভ কী করে বুঝলাম, কী করে বুঝলাম, এই সিন নাউনটাকে কোয়ালিফাই করছে কি না, দারুণ দৃশ্য, তাই না। ব্যাস এই 1 নম্বর রুলে চলে আসবে। তখনই কী করব, মানে এ বা অ্যান প্লাস যদি একটা অ্যাডজেক্টিভ, দেখো যে কোনো অ্যাডজেক্টিভ হতে পারে, এইগুলোই সাধারণত থাকে, বিউটিফুলও থাকতে পারে, অ্যামেজিংও থাকতে পারে, তারপরে একটা নাউন থাকবে। দেখতে পাচ্ছ ফর্মুলা আমি লিখে দিয়েছি, এগুলো লিখে নেবে, কিন্তু সাধারণত কোনো বইতে পাবে না এগুলো, ঠিক আছে। তো তখন কি করব, এই ফর্মুলা, হোয়াট এ বা অ্যান প্লাস নাউন, দেখো তাই করেছি। দেখো হোয়াট এ, মেন নাউনটা কী আছে, মেন সাবজেক্ট যেটা আর কি, যাকে কেন্দ্র করে মেন ফোকাসটাকে এখানে, সিন দৃশ্য, তাই না, তো সেটাকে নিয়ে আসতে হবে। হোয়াট আ সিন, এ এলো কেন, কারণ সিন তো ফার্স্ট সাউন্ড স আসছে, তাই না, মানে কনসোনেন্ট সাউন্ড, ওর জন্য এ বসলো, সেটা বিচার করে নেবে। হ্যাঁ, হোয়াট আ সিন, ব্যাস এই পর্যন্ত করে আমি এক্সক্লামেশন সাইন টেনে দিতে পারতাম, কিন্তু এখানে রাখলাম, এটা রাখা ভালো আমার মতে, কোনো অসুবিধা নেই, করতে পারো, ঠিক আছে। এটা করলে তোমাদের মানে বাক্যগুলো বুঝতে সুবিধাও হবে। যেটা আছে সামনে সাবজেক্ট ভার্ব, ইট ওয়াজ নিয়ে চলে আসবে, বললামই একটু আগে, এক্সক্লামেটরি বাক্যে সাবজেক্ট ভার্বটা শেষে চলে আসে, ঠিক আছে। হোয়াট এ বা অ্যানের পরে মেন যে ফোকাস নাউনটা থাকবে ওটা চলে আসবে, তারপরে সাবজেক্ট ভার্ব। বলো ক্লিয়ার হয়েছে। হোয়াট আ সিন ইট ওয়াজ, কী দৃশ্য এটা ছিল। লাভলিটা কিন্তু অ্যাডজেক্টিভটা কিন্তু আসবে না, ঠিক আছে, মানে এক থাকতে হবে, আবেগের সমতাটা ঠিক সেম থাকতে হবে, কারণ এক্সক্লামেটরি বাক্যে একটা এমনি তীব্র আবেগ থাকে, হঠাৎ আবেগ, সেটা তীব্র, সেটা তুমি যদি ওই অ্যাডজেক্টিভটা নিয়ে আসো, হোয়াট আর লাভলি সিন ইট ওয়াজ, তাহলে মিনিং এক থাকবে না, বোঝা গেল, ওভারডোজ হয়ে যাবে আর কি। তো যাই হোক, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যে মানে সেই অনুসারে আমাকে ওই অ্যাডজেক্টিভটাকে বাদ দিতে হবে। হোয়াট অ্যান আইডিয়া, কি মানেই, কি আইডিয়া, তার মানেই এটা একটা দারুণ আইডিয়া, বুঝতে পারছি। মানে তোমাকে যদি পরীক্ষায় এটা দেয় এক্সক্লামেটরি, তো হোয়াট অ্যান আইডিয়া, তুমি কি দেখলে যে এখানে নাউন আছে, আর আমি তোমাদের শিখিয়েছিলাম না, কি শিখিয়েছি, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে গেলে নাউন থাকলে তার আগে গ্রেট, অ্যাডজেক্টিভ থাকলে তার আগে ভেরি, মনে আছে বলেছিলাম। তো দেখো আইডিয়া নাউন আছে, তার আগে গ্রেট বসছে কিনা বলো। ইট ইজ এটা সাধারণত এটা দিয়েই কাজ হয়ে যায়।
ইট ইজ এ গ্রেট আইডিয়া। বলো বোঝাতে পারছি কি না? ঠিক আছে, তুমি উল্টোভাবেও ভাবতে পারো, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এক্সক্লামেটিভ থেকে অ্যাসার্টিভ করাটা সোজা, কিন্তু অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভটা সবার পক্ষে সুবিধাজনক হবে না। ওই জন্যেই আমি সুন্দর করে ফর্মুলা করে দিয়েছি। হ্যাঁ, ফর্মুলা মুখস্থ জিনিস না, বোঝো ব্যাপারটা বোঝো, প্র্যাকটিস করো, মাথায় থেকে যাবে। ব্যাস, তাহলে এ বা অ্যান, তারপরে যদি অ্যাডজেক্টিভ দেখো, অ্যাডজেক্টিভ নাউন বা প্রণয়কে কোয়ালিফাই করবে, তারপরে একটা নাউন থাকবে। ব্যাস, হোয়াট এ অ্যাপ্লাই হবে বা অ্যান অ্যাপ্লাই হবে, তারপরে নাউনটাকে নিয়ে আসবে, ফিনিশ। তারপরে সাবজেক্ট ভার্বটাকে আনলেও হয়ে যাবে, না আনলেও হবে। বলো, ক্লিয়ার হয়েছে? ওকে, চলো আমরা নেক্সট নিয়মে যাব। হ্যাঁ, রুল 2 দেখো, নেক্সট টাইপে দেখো কী আছে। যদি বাক্যে এ ভেরি, দেখো কি বললাম, যদি অ্যাসার্টিভ বাক্যে না এ ভেরি দেখতে পাও, তাহলেই এক্সক্লামেটিভ বাক্যে এই ফর্মুলায় ফেলে দেবে, এই যেটা লিখেছি এই। ব্যাস, নোট ডাউন করে নেবে। কী করবে? হোয়াট এ বা অ্যান নিয়ে আসবে। এ ভেরি থাকলেই হোয়াট এ বা অ্যান আসবেই। হোয়াট এ দিয়েই সাধারণত কাজ হয়েছে, সেটা ডিপেন্ড করবে বললাম সাউন্ডটা কী আছে, অ্যান সেই বুঝে বসবে, তাই না? হোয়াট এ বসবে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে সাবজেক্ট ভার্ব এক্সক্লামেটিভ, কারণ এক্সক্লামেটিভ বাক্যে তো সাবজেক্ট ভার্ব শেষে আছে, তারপরে এক্সক্লামেশন সাইন। দেখো এক্সাম্পল দেখো, ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই এক্সাম্পল, এই খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? হি ইজ এ ভেরি ক্লেভার ম্যান, সে হয় একজন খুবই চালাক মানুষ। তো দেখো, এটা অ্যাসার্টিভ বাক্য, বুঝতে পারছো? দেখো এ ভেরি আছে কি না বলো বাক্যে, আছে না? এই বাক্যে এ ভেরি আছে না বাক্যটাতে? ব্যাস, এই রুলে ফেলে দেবো। এ ভেরি থাকলেই হোয়াট এ দিয়ে শুরু হবে, একটু মাথায় রাখা যাবে। এ ভেরি সমান সমান এক্সক্লামেটিভ বাক্যে বলতে পারো হোয়াট এ দিয়ে শুরু করবে। তো করবো, ফর্মুলাটা দেখে নাও। হোয়াট এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে না? বুঝতে পারছো তো? ক্লেভার ম্যান নাউনটাকে কোয়ালিফাই করছে, মানে চালাক মানুষ, তাই না? তো নাউনকে যে কোয়ালিফাই করে তাকে তো ডিসক্রাইব যে করবে তাকে অ্যাডজেক্টিভ বলবো, ব্যাস ফিনিশ। তাহলে হোয়াট এ নিয়ে আসবো, ক্লেভারের ক সাউন্ড আসছে ওর জন্য এ হবে, তাই না? অ্যান হবে না। হোয়াট এ, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউনটা নিয়ে আসবো, হোয়াট এ ক্লেভার ম্যান, তারপরে সাবজেক্ট ভার্ব কে আছে, যা আছে তাই আনবো, হি ইজ। দেখো বুঝতে পারছি কি না, শেষে চলে আসে সাবজেক্ট ভার্বটা। হোয়াট এ ক্লেভার ম্যান হি ইজ, কী চালাক মানুষ সে হয়। এই ভেরিটা আসবে না, কিন্তু ভেরিটা আনলেই মিনিং চেঞ্জ হয়ে যাবে, মিনিং সেম থাকতে হবে। আমি এক্সক্লামেটিভ থেকে এবার উল্টোটা ভাবো, এক্সক্লামেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় কী শিখেছিলাম? অ্যাডজেক্টিভ থাকা মানেই তার আগে ভেরি। তো দেখো সেটা হচ্ছে কি না, সাবজেক্ট ভার্বটাকে নিয়ে আসবো, হি ইজ আ ভেরি ক্লেভার ম্যান, জাস্ট অ্যাডজেক্টিভটার আগে ভেরি নিয়ে আসবো। এবার এক্সক্লামেটিভ করতে গেলে এ ভেরি থাকলো মানে মনে রাখবে হোয়াট এ আনবো, ব্যাস, ভেরিটা আনবো না, ঠিক আছে? হোয়াট এ যা আছে তাই, তারপরে ক্লেভার ম্যান মানে যেটাই থাকুক, অ্যাডজেক্টিভ একটা থাকবে, তারপরে নাউন থাকবে, সেটা নিয়ে আসবে, তারপরে সাবজেক্ট ভার্ব। বলো, ফিনিশ। নেক্সট আরও এক্সাম্পল দেখো, ক্লিয়ার হয়ে যাবে। ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড, এটা একটা খুবই সুন্দর পাখি। তা দেখো এ ভেরি আছে কি না, আমি দেখবো এ ভেরি আছে কি না বাক্য, অ্যাসার্টিভ বাক্যে আছে মানেই হোয়াট এ দিয়ে শুরু করবো। বলো বোঝাতে পারছি? হোয়াট এ, ব্যাস একইভাবে। এই যে নাইস অ্যাডজেক্টিভ, বার্ড নাউন, সবাই জানো নাইস বার্ডটাকে কোয়ালিফাই করছে মানে অ্যাডজেক্টিভ, তাই না? ব্যাস, হোয়াট এ নাইস বার্ড, অ্যাডজেক্টিভ প্লাস নাউন নিয়ে এলাম। নাইস ন মানে কনসোনেন্ট সাউন্ড, ওই জন্য এই হবে। সাধারণত আমি বললাম ওই জন্য হোয়াট এই বেশি ব্যবহার আসে, সেটা তাও ডিপেন্ড করছে সাউন্ডটার উপরে, দেখে নেবে, বিচার করে নেবে। এটা পাস্ট টেন্সে আছে, যে টেন্সে থাকবে সেই টেন্সে রাখবো। হোয়াট আর নাইস বার্ড, সাবজেক্ট ভার্ব যেরকম আছে সেরকম রেখে দেবো। ইট ওয়াজ এক্সক্লামেশন সাইন, তুমি ইট ওয়াজ সাবজেক্ট ভার্বটাকে নাও রাখতে পারো, হোয়াট আর নাইস বার্ড এক্সক্লামেশন সাইন, এই ব্যবহারও আছে। কিন্তু তোমাদের বোঝার সুবিধাটা আমার মনে হয় এইভাবে প্র্যাকটিস করাই ভালো, এইভাবে পরীক্ষায় করবে, এটাই ভালো হবে। হোয়াট আর নাইস বার্ড ইট ওয়াজ, কি দারুণ পাখি এটা ছিল, তার মানেই এটা খুবই সুন্দর পাখি। ওই আবেগের সমতাটা রাখার জন্য, মিনিংটা সেম রাখার জন্য অ্যাসার্টিভে ভেরিটা আনা হয়, মাথা ঢুকলো? কিন্তু এক্সক্লামেটিভে ভেরিটা আসবে না, তাহলে মিনিংটা সেম থাকবে না, কারণ ওখানে ভেরি ছাড়াই এই হোয়াটে ব্যবহার করা মানেই একটা তীব্র আবেগ চলে আসছে, বোঝা গেল? ভেরি মানে একটা অ্যাডভার্বস অফ ডিগ্রি, মাত্রাটাকে বাড়ানোর জন্য কোনো প্রয়োজন নেই, কারণ এক্সক্লামেটিভ বাক্যে এমনিই মাত্রা একদম তীব্র থাকে, বোঝা গেল? ওকে, নেক্সট। ইট ওয়াজ আ ভেরি প্লেজেন্ট মোমেন্ট, এটা ছিল একটা খুবই প্লেজেন্ট মোমেন্ট, মানে মনোরম মুহূর্ত, দারুণ মুহূর্ত। তো প্লেজেন্ট অ্যাডজেক্টিভ, কারণ মোমেন্ট নাউনটাকে কোয়ালিফাই করছে। বলো, ক্লিয়ার হয়েছে? ভেরি, এ ভেরি রয়েছে দেখো, তাই না? ভেরিটা যদি জিজ্ঞেস করো কোন পার্টস অফ স্পিচ, সাধারণত অ্যাডভার্ব, হ্যাঁ?
ভেরি প্লেজেন্ট অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্ব ওই বাক্যের অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। তো এখানে প্লেজেন্টটাকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, আগে নাইস অ্যাডজেক্টিভে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, আগে ক্লেভার অ্যাডজেক্টিভে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। বোঝা গেল? তো যাই হোক, তুমি এইটুকু মাথা রাখো, এ ভেরি, ব্যাস বাক্যে এ ভেরি দেখবে, ব্যাস হোয়াট এ নিয়ে চলে আসবে, প্লেজেন্ট প সাউন্ড আসছে, কনসোনেন্ট সাউন্ড, তাই না? তো এ হবে হোয়াট আ প্লেজেন্ট মোমেন্ট। দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে গেল। দেখো এই ফর্মুলায় মেলাতে পারছো তো? এটা তোমাদের সুবিধার্থে আমি করে দিয়েছি। এইভাবে তোমরা দেখে থেকে প্রথমে প্রশ্নগুলো দেখে, মানে প্রশ্ন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভ করবে, এই ফর্মুলাটা দেখে দেখে মেনটেন করো, দিয়ে না দেখে প্র্যাকটিস করো, আরামসে হয়ে যাবে। বোঝো বোঝো, বোঝাটা সায়েন্স, ঠিক আছে? বোঝাটা বিজ্ঞানসম্মত, অ্যাপ্লিকেশনটা আর্ট। বুঝতে টাইম নাও, করতে টাইম দিলে হবে না। হোয়াট আ প্লেজেন্ট মোমেন্ট ইট ওয়াজ। ফার্স্ট টেন্স আছে, এটাকে ফার্স্ট টেন্সেই রাখতে হবে, ইজ করে দেবে না, হ্যাঁ, কাটা হয়ে যাবে। হোয়াট আ প্লেজেন্ট মোমেন্ট রেখেও এক্সক্লামেশন সাইন দিতে পারতাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে করাই ভালো বললাম। বলো তাহলে এ ভেরি থাকলে হোয়াট এ অ্যাপ্লাই করবো এক্সক্লামেটরি বাক্যে, শুরু করব। ক্লিয়ার? চলো নেক্সট, লাস্ট টাইপ। দেখো এখানে কী লিখেছি, দেখো ভেরি, এখানে এ ভেরি নেই, শুধু ভেরি। আরও কিছু আমি অবলিক দিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে? সো, টি ডবল টু, রিয়েলি, এক্সট্রিমলি, এগুলো সব অ্যাডভার্ব। তো এইগুলো যদি থাকে, সাধারণত ভেরি ভেরি থাকার চান্স বেশি, ঠিক আছে? যেন ভেরিটাকেই একদম হাইলাইট করে দিলাম। তো শুধু ভেরি যদি থাকে, আগেরটা ছিল এ ভেরি, শুধু যদি ভেরি থাকে, এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে। কী করবে? হাউ দিয়ে তখন হবে, তখন হোয়াট এ দিয়ে হবে না, তখন হাউ দিয়ে হবে। ফর্মুলা কি? হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এক্সক্লামেশন সাইন, ফিনিশ। চলো এক্সাম্পল দেখো, উদাহরণ দেখো। হি ইজ ভেরি ক্লেভার, সে খুবই চালাক। আগেটা ছিল না হি ইজ এ ভেরি ক্লেভার ম্যান, একই মানে। দেখো এখানে এ ভেরি নেই, হি ইজ ভেরি ক্লেভার, ব্যাস। আমি দেখবো ভেরি আছে কি না, শুধু এ ভেরি নেই, ভেরি আছে, ব্যাস হাউ দিস করবো। এ ভেরি থাকলে হোয়াট এ, শুধু ভেরি থাকলে হাউ। বলো বোঝাতে পারলাম কি না? হাউয়ের পরে অ্যাডজেক্টিভ এখানে থাকবেই তোমার, ভেরির পরে একটা ভেরি হোক, সো হোক, টু হোক, রিয়েলি হোক, এক্সট্রিমলি হোক, পরে একটা অ্যাডজেক্টিভ সাধারণত থাকার কথা, ঠিক আছে? অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে, ঠিক আছে? সেটা ডিপেন্ড করছে, আমি এক্সাম্পল দেখাবো তোমাকে। অ্যাডভার্বও থাকতে পারে, কারণ অ্যাডভার্ব তো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। ওই জন্য এইভাবে মনে রাখো, এটাই সুবিধাজনক হবে যে ভেরি থাকলে, এ ভেরি থাকলে হোয়াট এ দিয়ে শুরু হবে এক্সক্লামেটরি বাক্য, ভেরি থাকলে হাউ দিয়ে শুরু হবে, ব্যাস এইটা মাথায় রাখবে। তো এইখানে লিখেছি যেটা হাউ প্লাস অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভটা কেন লিখেছি, সাধারণত এই ব্যবহারটাই বেশি কাজে আসে, 90%, 80 to 90% ক্ষেত্রে এটাই আসে, ঠিক আছে? এখানটা অ্যাডভার্বও হতে পারে কিন্তু, বোঝা গেল? আমি এখানে তলায় লিখে দিচ্ছি এডিভি, এটাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে প্রশ্নের উপরে। মানে হাউ প্লাস অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই দিয়েও এক্সক্লামেটরি বাক্য হয়। মানে হাউয়ের মানে কী বলছি, ভেরির পরে যা থাকবে সেটা অ্যাডজেক্টিভ সাধারণত থাকে, ওর জন্য আমি অ্যাডজেক্টিভ প্রথমে লিখেছিলাম। অ্যাডভার্বও থাকতে পারে, বোঝা গেল? তো যাই থাকুক এই ভেরির পরে, তুমি এইভাবে মাথায় রাখো, ভেরি থাকলে হাউ দিয়ে শুরু হবে, ব্যাস। তারপরে ওই ভেরির পরে যেটা থাকবে সেটা নিয়ে চলে আসবো, অ্যাডজেক্টিভ থাকুক অ্যাডভার্ব থাকুক, সেটা নিয়ে চলে আসবো। বলো বোঝাতে পারলাম? এইভাবে মাথায় রাখতে পারবে। ভেরির পরে যেটাই থাকবে, অ্যাডজেক্টিভ থাকুক আর অ্যাডভার্ব থাকুক, যাই থাকুক, এখানে অ্যাডজেক্টিভ আছে, সাধারণত অ্যাডজেক্টিভ দিয়েই প্রশ্ন আসার চান্স, ওর জন্য ওটা লিখেছিলাম। ক্লেভার দেখো হি প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে, তাই না? চালাক সে। আর ভেরিটা অ্যাডভার্ব, কারণ ক্লেভার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। তো যাই হোক, ভেরির পরে যাই থাকুক ওটাকে নিয়ে আসবো হাউয়ের পরে, হাউ ক্লেভার, ব্যাস সাবজেক্ট ভার্ব, ফিনিশ। হাউ ক্লেভার হি ইজ, কতটাই না চালাক সে হয়। ক্লিয়ার হয়েছে? ভেরিটা করলে কিন্তু কাটা হয়ে যাবে এক্সক্লামেটরি বাক্যে, তাহলে আবেগের সমতাটা মানে মিনিং সেম থাকবে না। এখানে হাউ দিয়ে এক্সক্লামেটরি বাক্য শুরু করা মানে একটা তীব্র আবেগ চলে আসবে, আমার আর ভেরি অ্যাডভার্বস অফ ডিগ্রি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? নেক্সট দেখো, ইট ইজ রিয়েলি হরিবল। ভেরি সাধারণত থাকবে, আমি বলে দিলাম, কিন্তু তবু এইগুলো থাকতে পারে, তো ওই জন্য এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লিয়ার করেই দিচ্ছি। দেখো দ্য সিন ইজ রিয়েলি হরিবল, দৃশ্যটা সত্যি আর কি মানে ভয়ঙ্কর। দ্য সিনের পরিবর্তে ইটও থাকতে পারে প্রোনাউন, যাই থাকুক। দেখো এখানে হরিবল অ্যাডজেক্টিভ আছে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভই থাকে, তো রিয়েলি জায়গায় তোমার ভেরিও থাকতে পারতো, কোনো অসুবিধা নেই, ব্যাস।
এইগুলো থাকা মানে এইগুলো মাথায় রাখবে। ভেরি ছাড়াও রিয়েলি, এক্সট্রিমলি, টু, সো থাকা মানেই হাউ ব্যবহার করবো, ঠিক আছে? ব্যাস, তারপরে হাউয়ের পরে ওই মানে কোনটা আনবো, ওই ভেরি থাকুক, রিয়েলি থাকুক, এক্সট্রিমলি থাকুক, ওর পরে যা থাকবে, এখানে হরিবেল অ্যাডজেক্টিভ আছে ওটাই আনবো। বুঝতে পারছি তো? হাউ হরিবেল ইট ইজ বা দ্য সিন ইজ, যেটা প্রশ্নে থাকবে, আমি অবলিক দিয়ে করে দিয়েছি, হাউ হরিবেল দ্য সিন ইজ। বলো, ক্লিয়ার হয়েছে? ওকে, এখানে রিয়েলিটাও কী ছিল বলো, হরিবেল অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে মানে অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, নেক্সট আরও কিছু এক্সাম্পল এনেছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে। ইট ওয়াজ সো অ্যামেজিং, সো দিয়েও থাকতে পারে ভেরির পরিবর্তে, ঠিক আছে? ওই জন্য আমি এনেছি, তোমরা ভেরি হিসেবে ধরতে পারো, শুধু ভেরি, হাউ, সো দিয়েও হাউ, ঠিক আছে? তারপরে যাই থাকবে ওটা নিয়ে আসবো। এখানে এটা অ্যাডজেক্টিভ আছে, হাউ অ্যামেজিং ইট ওয়াজ। বলো কতটাই না দারুণ এটা ছিল, অ্যামেজিং ইট ওয়াজ। নেক্সট, দ্য বার্ড সিংস ভেরি সুইটলি। এই দেখো এখানে ভেরি তো আছে, কিন্তু সুইটলি এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এটা একটা অ্যাডভার্ব, ওই জন্যই আমি ওখানে লিখে দিলাম। ভেরির পরে অ্যাডজেক্টিভ সাধারণত থাকে, কিন্তু সব ক্ষেত্রে নয়। আমি এখানে লিখে দিয়েছিলাম যে হাউয়ের পরে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডভার্বও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে ভেরির পরে কী থাকবে। ভেরির পরে এখানে ক্লেভার ছিল তো অ্যাডজেক্টিভ, এখানে দেখো ভেরির পরে সুইটলি অ্যাডভার্ব আছে, ঠিক আছে? তো আমি যদি কীভাবে এটা অ্যাডভার্ব, দেখো এটা অ্যাডভার্ব সব ম্যানার আছে। মধুরভাবে গান করে, এই সিং ভার্বটাকে কোয়ালিফাই করছে, ভার্বকে একে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, আর ভেরিটা একে কোয়ালিফাই করছে খুব মধুরভাবে। তো যে ওয়ার্ড অ্যাডভার্বকে কোয়ালিফাই করে তাকেও অ্যাডভার্ব বলে। একটু আগে বোঝালাম না যে অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে? বোঝালাম না? পরিষ্কার হচ্ছে না? দাঁড়াও কী বললাম, অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে বললাম কি না বলো তোমাদের, তাই না? অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। তো দেখো এখানে ভেরিটা এক্ষুনি উদাহরণ পেয়ে গেলে, ভেরি সুইটলি অ্যাডভার্বটাকে কোয়ালিফাই করছে খুব মধুরভাবে, তাই না? তো ভেরির পরে অ্যাডজেক্টিভও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। সাধারণত অ্যাডজেক্টিভ থাকে, ওই জন্য আমি লিখেছিলাম, তাও আমি অ্যাডভার্বও এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে থাকতেই পারে, ঠিক আছে? পাখিটা গায় খুব সুন্দরভাবে, খুব মধুরভাবে। তো আমি দেখবো ভেরি আছে কি না, তাই না? ভেরি থাকা মানেই হাউ আনবো, আর হাউয়ের পরে ওই ভেরির পরে যেটা থাকবে বা সো, এক্সট্রিমলি, যাই থাকুক না কেন, তারপরে যেটা থাকবে ওটাকে নিয়ে আসবো। তো হাউ সুইটলি, বুঝতে পারছি তো? ভেরির পরে যেটা থাকবে ওটাকে নিয়ে আসবো, হ্যাঁ? সে অ্যাডজেক্টিভ থাকুক আর অ্যাডভার্ব থাকুক। হাউ সুইটলি, তারপরে তো সাবজেক্ট আর ভার্ব, যেটা সামনে থাকবে ওটা এক্সক্লামেটিভ বাক্যে, তোমাদের বারবার বললাম শেষে চলে আসবে এক্সক্লামেটিভ বাক্যে, তাই না? দ্য বার্ড সিংস। বলো সোজা লাগছে কিনা? কতটাই না মধুরভাবে পাখিটা গান করে। ভেরি আনবো না, ভেরি আনলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। এখানে হাউ দিয়ে আনা মানেই একটা তীব্র আবেগ রয়েছে এখানে, কতটাই মধুরভাবে পাখিটি গান করে, তার মানেই পাখিটি গান করে খুব মধুরভাবে। বলো ক্লিয়ার হয়েছে? তো তোমাকে এক্সক্লামেটরি বাক্য যদি এরম দেয়, তাহলে হাও থাকা মানেই মনে রাখবে ওই ভেরি আনতে হবে। আমি তো বলেছিলাম অ্যাডজেক্টিভের আগে ভেরি, অ্যাডভার্ব যদি থাকে তার আগেও সাধারণত ভেরি আসবে, ঠিক আছে? ভেরি একটা অ্যাডভার্বটাকে কোয়ালিফাই করবে, ওয়ার্ডের রিলেশন বুঝতে হবে, ঠিক আছে? ওকে, লাস্ট দেখো কী আছে, দ্য গতিমান এক্সপ্রেস রানস ভেরি ফাস্ট। গতিমান এক্সপ্রেস খুব দ্রুত ছোটে। তো ফাস্ট দেখতে পাচ্ছ এই রান ভার্বটাকে কোয়ালিফাই করছে, তো ভার্বকে কোয়ালিফাই করে মানে অ্যাডভার্ব, তাই না? এটা ভার্ব, এখানেও এটা ভার্ব ছিল, ঠিক আছে? আর ভেরিটা দেখো খুব দ্রুত, কাকে কোয়ালিফাই করছে? একে কোয়ালিফাই করছে কি না, তার মানে ভেরিটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে মানে অ্যাডভার্ব, তাই না? আর লিখলাম না, জায়গা নেই, বলে দিলাম মুখে। তো ওর ব্যবহার বলবে, একটা ওয়ার্ড একটা বাক্যে পার্টস অফ স্পিচ বুঝতে হবে, হ্যাঁ? বেসিক সব ক্লাস আমার নেওয়া আছে, প্রয়োজনে দেখতে পারো। একটা ওয়ার্ড একটা বাক্যে থেকে যে রূপে কাজ করবে তাকে সেই নাম দেওয়া হবে, এটাই হচ্ছে পার্টস অফ স্পিচের বেস্ট ডেফিনেশন। ব্যাস, ভেরি আছে মানে আমি কি দেখবো, এ ভেরি তো নেই, ভেরি আছে তার মানে হাউ আনবো, ব্যাস। তারপরে ভেরির পরে যেটা থাকবে সেটাই নিয়ে আসবো, দেখো হাউ ফাস্ট, তারপরে সাবজেক্ট ভার্ব, দ্য গতিমান এক্সপ্রেস রানস, কতটাই না দ্রুত গতিমান এক্সপ্রেস ছোটে। বলো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভ শেখাতে পারলাম কি না? সহজ লাগলো তো? তো এইভাবে ভাবতে শেখো, প্র্যাকটিস করো, ফিনিশ, কোনো চিন্তা করতে হবে না। আমি এগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, এগুলো নোট ডাউন করে নেবে অবশ্যই কিন্তু, ঠিক আছে? অবহেলা করবে না, একদম লিখে নেবে বা স্ক্রিনশট করে রাখতে পারো, পরে লিখে নেবে, ঠিক
ঠিক আছে, সবকটাই দেখিয়ে দিচ্ছি। ওকে, চলো এবারে আমরা নেক্সট যে 5টা বাক্য, টোটাল 10টা বাক্য আমি বলেছি শেখাবো, 5খানা বাক্য তো প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, এরপরে 5টা বাক্যে আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করব। এই 5টা একটু টাফ আছে, যদি কঠিন প্রশ্ন দেওয়ার হয় কেউ কেউ ডিমান্ড করে যে স্যার এইগুলোর কী হবে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট। দেখো এবারে আমি কিছু বাক্য লিখেছি, এক্সক্লামেটরি বাক্য আছে, হুররে একটা ইন্টারজেকশন, তারপরে অ্যাসার্টিভের মতনই উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, কী আনন্দ আমরা ম্যাচটা জিতেছি। তারপর একটা দেখো অ্যালাস ইন্টারজেকশন, হি ইজ নো মোর, সে আর নেই। ব্রাভো মানে এখানে হচ্ছে সাব্বাস, ব্রাভো হচ্ছে সাব্বাস, ইউ হ্যাভ প্লেড ওয়েল, তুমি খুব ভালো খেলেছো আর কি। তো এইরকম ধরনের ইন্টারজেকশন ব্যবহার করে আমরা একটা অ্যাসার্টিভ বাক্য করে দিলে সেটাও এক্সক্লামেটরি বাক্য হয়ে যায়। এটা তো সোজা, বুঝতে পারলে এই কীভাবে করতে হবে এক্সক্লামেটরি বাক্য। তো এইগুলোর অ্যাসার্টিভ কীভাবে করতে হবে একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি। এগুলোর অ্যাসার্টিভ করার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে কিচ্ছু না, এই মানে ইন্টারজেকশন যেটা আছে এইটাকে ইন্টারজেকশনের সেন্স অনুসারে এখানে একটা ক্লজ নিয়ে আসলেই ফিনিশ। কী বললাম, ইন্টারজেকশনের সেন্স অনুসারে এখানে একটা ক্লজ বানাতে হবে, ইন্টারজেকশনটার পরিবর্তে একটা ক্লজ বানাবে সেন্স অনুসারে, মিনিং সেম রেখে, ব্যাস তারপরে যা আছে তাই করে দিলেই হয়ে গেলো। একটা লিঙ্কার দ্যাট কনজাংশন নিয়ে আসবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, ফিনিশ। তো হুররেটাকে কী আনা যায়, হুররে মানে আনন্দ, তো এটা তীব্র আবেগ আছে, তাহলে আমি এটা বলতে পারি ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে ব্যবহার সাধারণত করা যায়, ক্লজগুলো আনা যায়, কারণ ডাইরেক্ট কোনো সাবজেক্ট নেই। ইট ইজ এ গ্রেট জয় বলতে পারি কি না বলো, ফিনিশ। বলো সোজা লাগলো কি না। নাম্বার 6, ইট ইজ it is a great joy that we have won the match। বলো বুঝতে পারলাম কি না, সহজ লাগলো কি না। এটা অনেকে প্রশ্ন করে থাকে, পারে না, বেশিরভাগ স্টুডেন্টস এটা পারে না। তো ইট ইজ আ গ্রেট জয়, এটা একটা দারুণ আনন্দের বিষয় যে আমরা ম্যাচটা জিতে গেছি। বলো ওই হুররে ইন্টারজেকশনের সেম সেন্স এই ক্লজটাতে এলো কি না, ওই ইন্টারজেকশনের পরিবর্তে একটা ক্লজ নিয়ে আসতে হবে, ব্যাস ফিনিশ। আচ্ছা এটাকে আমি আরও আরেকভাবে করে দিচ্ছি, দেখো উই রিজয়েস, বানানটা বোঝা যাচ্ছে তো, উই রিজয়েস দ্যাট, যা আছে তাই, we have won the match, finish। রিজয়েস একটা ডুভার মানে আনন্দ করা, আমরা আনন্দ করি যে আমরা ম্যাচটা জিতে গেছি। বলো ক্লিয়ার হয়েছে? তো এটাও করা যাবে, দুটোর যে কোনো একটা করতেই পারো, ঠিক আছে। চলো নেক্সট 7 নাম্বার, অ্যালাস হি ইজ নো মোর। তো অ্যালাস দুঃখসূচক একটা অভ্যয়, তাই না? তো এটা কি করব, এটা এরম করতে পারি। নাম্বার 7, ইট ইজ ভেরি স্যাড দ্যাট হি ইজ নো মোর, ফিনিশ। এটা খুব দুঃখের, স্যাড একটা অ্যাডজেক্টিভ দিয়ে করলাম, তার আগে একটা অ্যাডভার্ব নিয়ে আসবো, বাস ফিনিশ, মিনিং এক হয়ে গেল। এটা খুব দুঃখের যে তিনি আর নেই, হি ইজ নো মোর মানেই তিনি মারা গেছেন। বলো বুঝতে পারলাম? তাহলে মনে রাখবে, হ্যাঁ, অ্যালাস থাকলে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে একটা ক্লজ নিয়ে আসবো, ইট ইজ ভেরি স্যাড, ফিনিশ। সেন্স অনুসারে একটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে ক্লজ নিয়ে এলেই হয়ে গেল। ওকে, তারপরে চলো নেক্সট প্রশ্ন দেখি, ব্রাভো, সাব্বাস। এটাও আসতে পারে কঠিন প্রশ্ন দেওয়ার হলে। তো এটা কীভাবে করব, এটা সাব্বাস কখন, এটা প্রশংসা করছে না, প্রেইজ, ব্যাস সেন্স অনুসারে, অনলি সেন্স যেটা বলবে, ইট ইজ আ ম্যাটার অফ প্রেইজ, বা এটাকে অ্যাপ্লজও লেখা যায়, হ্যাঁ, প্রেইজের পরিবর্তে তুমি অ্যাপ্লজ, AAPLAUSE, ঠিক আছে, অ্যাপ্লজও করতে পারো, কিন্তু আমি প্রেইজটা সহজ এটা দিয়েই করলাম। ইট ইজ এ ম্যাটার অফ প্রেইজ দ্যাট, যা আছে তাই, ইউ হ্যাভ, ওইটা তো অ্যাসার্টিভে করে দেওয়াই থাকে, তাই না, ইউ হ্যাভ প্লেড
দেখে নি কী ছিল, ওয়েল, ব্যাস ফিনিশ। যেরকম থাকবে সেটা বসিয়ে দেবো। ইট ইজ এ ম্যাটার অফ প্রেজ, এটা একটা প্রশংসার বিষয় যে তুমি ভালো খেলেছো, ওইটাই তো সাব্বাস, তাই না, প্রশংসা বোঝায়। ওকে, লিখে নেবে এগুলো, হ্যাঁ অবশ্যই লিখে নেবে, কিন্তু সেরকমভাবে কোনো বইতে পাবে না কিন্তু, হ্যাঁ লিখে নেবে। চলো নেক্সট প্রশ্ন। ও ফর এ কাপ অফ টি, এরকম ধরনের এক্সক্লামেটরি বাক্য কিন্তু দেয়। ও ফর এ কাপ অফ টি, এটা আমি এক্সক্লামেশন সাইনটা দিতে ভুলে গেছি, এটা এক্সক্লামেশন সাইন আছে, হ্যাঁ এক মিনিট, এই এক্সক্লামেশন সাইন আছে, ও ফর এ কাপ অফ টি। তো এটা কী করবো তোমরা, মানে একটা চা খাওয়ার কামনা করছে কিনা বলো, চা খাওয়ার ইচ্ছা প্রকাশ করছে কিনা, তাই না? তো ইচ্ছা প্রকাশ করা করলে আমরা উইশ ভার্ব নিয়ে আসতে পারি না? তো চলো নিয়ে আসবো, অসুবিধা কোথায় হচ্ছে। নাম্বার 9, আই উইশ, যা আছে তাই, ফর এ কাপ অফ টি, ফিনিশ। আমি এক কাপ চায়ের জন্য কামনা করি, হয়ে গেল, এখানে একটা ক্লজেই হয়ে গেল। এটা আরও একভাবে আমি করে দেবো, যারা দ্যাট ক্লজ টেনে করতে চাইছো, আগে যেরকমভাবে করেছিলাম উইশ দিয়ে, আই উইশ দ্যাট আই হ্যাড, ঠিক আছে, এ যা আছে তাই, কাপ অফ টি। বলো বোঝা গেল কি না? আই উইশ আই হ্যাড এ কাপ অফ টি, আমি কামনা করি যে আমার এক কাপ যদি চা হতো আর কি, চা খেতে পারতাম, ঠিক আছে। এই এটাকে এবার বলবে স্যার আগেরটা কুড দিয়ে হয়েছিল, এটা হবে না? হ্যাঁ করা যাবে। আই উইশ দ্যাট আই কুড হ্যাভ, তখন মোডালে পরে ভাবে রুট ফর্ম, আই কুড হ্যাভ এ কাপ অফ টি, করা যাবে। তবে ওটার থেকে এটার ইউসেজটা বেশি প্রচলিত, ওই জন্যই বললাম দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, আরামসে হবে। এই দ্যাট ক্লজ টেনে করাই ভালো, ঠিক আছে। ওকে, লিখে নেবে। চলো লাস্ট, হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ, এরকম হ্যাড দিয়েও এরকম শুরু হয়েছে এক্সক্লামেশনস মানে সাইন দিয়ে এক্সক্লামেটরি বাক্য ব্যবহার আছে, ঠিক আছে। এটাও ইফ দিয়েও হবে, ওই যেরকম ইফ আই ওন দ্য লটারি ছিল না সাবজেক্টিভ মোড, এটাও কিন্তু তাই। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ, একই ব্যবহার। ইফ আই হ্যাড দ্য উইংস অফ, এখানে ইফ ছাড়া হ্যাড সামনে রেখেও একই মানে, হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ। ডাভ হচ্ছে ঘুঘু পাখি বা পায়রাও বলে। তো ঘুঘু পাখির যদি ডানা আমার থাকতো, তো এটাও একটা অবাস্তব কল্পনা, তাই না, ইচ্ছা প্রকাশ করছে। তো সেম প্রসেস উইশ, তাই না। তো চলো করি। নাম্বার 10 লাস্ট, আই উইশ দ্যাট আই হ্যাড, যা আছে তাই, দ্য উইংস অফ এ ডভ। দেখে নাও প্রশ্ন, ব্যাস ফিনিশ। আমি কামনা করি আমার যদি ডভের উইংস থাকতো। বলো ক্লিয়ার হয়েছে? তো বলো তোমাদের কেমন লাগলো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ শেখাতে তোমাদের পারলাম কি না? যদি এরকম প্রশ্ন থাকে, আই উইশ দ্যাট আই হ্যাড এ কাপ অফ টি বা আই উইশ দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ, তো ওই রকমভাবে করবে। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ বা হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ, তো সেন্স অনুসারে এইগুলো যেরকম প্রশ্ন থাকবে সেই অনুসারে করতে হবে। তো সাধারণত এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ দেওয়ার চান্সটাই বেশি, আমি তো বললাম শুরুতে, স্টেটমেন্টও বলে অ্যাসার্টিভের আর এক নাম। করবে এরকমভাবে, যে কটা প্যাটার্নে মোটামুটি লিখে নেবে এগুলো, হ্যাঁ বা স্ক্রিনশট করে রাখবে, অবশ্যই নিয়ে টাইম দেবে, ভাববে, এইভাবে ভাবতে শেখো, আরামসে সলভ করবে। এক্সক্লামেটরি বাক্যের ন্যারেশনও আরামসে করতে পারবে। যত রকমের টাইপ আছে মোটামুটি 90%-এরও বেশি আমি কভার করে দিয়েছি 10খানা বাক্যের মধ্যে দিয়ে। এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, কোনো চ্যালেঞ্জিং মনে হবে না, আরামসে সলভ করবে। বিশেষ করে এই প্রথম চারটে এই টাইপগুলোই তো আসে বেনলি, এইগুলোই 80% চান্স বলতে পারো। বাকিগুলো একটু কঠিন কঠিন, যদি দেওয়ার ইচ্ছা হয় প্রশ্নে দিতেই পারে, পরীক্ষার প্রশ্ন, তাই না। মাধ্যমিকে আসবে না অত কঠিন প্রশ্ন, কিন্তু স্কুলের এক্সামে তো আসতেই পারে। তো তার জন্য আমি সব রকমই করে দিলাম। অনেকে চায় এরকম ধরনের প্রশ্নের আনসার কী হবে। আজকে তাহলে এই পর্যন্ত রইলো। কোথাও একবার বুঝতে অসুবিধা হয়ে থাকলে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে। এ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস, এটা ন্যারেশনও খুব কাজে লাগবে। সেটা আমি এরপরে ন্যারেশনের ক্লাস নিয়ে আসলে, এক্সক্লামেটরি বাক্যের উপর ন্যারেশনের ক্লাস নিয়ে আসবো, তখন বুঝতে পারবে কতটা ফায়দা মানে এই ক্লাসটা ছিল। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।